আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এই পার্টে দেখেছিলাম যে আমরা নেট ইনকামের সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট করছিলাম ফর নন ক্যাশ এক্সপেন্সেস। সেটার এক্সাম্পল ছিল ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন এগুলো। তারপর আমরা আপনার অ্যাডজাস্টমেন্ট করছিলাম কিছু আইটেমস এর জন্য, গেইন বা লস অন ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে ইনভেস্টিং এর অংশ, যেটা অপারেটিং এর অংশ নেই, এই জন্য আমরা এগুলোকে সেপারেট করছিলাম। তারপর আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করছিলাম যেগুলোকে আমরা বলছিলাম যে অপারেটিং অ্যাসেটস এন্ড অপারেটিং লায়াবিলিটিস এর অ্যাডজাস্টমেন্ট। এখানে আমরা মোটা দাগে যা করেছি সেটাকে আমরা যদি একটু সামারাইজ করি, আমরা কারেন্ট অ্যাসেটস এর যখন ডিক্রিজ হচ্ছিল সেটাকে আমরা প্লাস করেছিলাম। কারেন্ট অ্যাসেট যখন বেড়ে যাচ্ছিল সেটাকে আমরা মাইনাস করেছিলাম। কারেন্ট লায়াবিলিটিস যখন আহ, কমে যাচ্ছিল সেটাকে আমরা মাইনাস করেছিলাম। কারেন্ট লায়াবিলিটিস যখন বেড়ে যাচ্ছিল সেটাকে আমরা প্লাস করেছিলাম। আমি প্রত্যেকটার এক্সাম্পল এবং লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বলার চেষ্টা করেছি ফর কুইকনেস। আপনার যদি লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং রিকল করতে না পারেন, ইউ হ্যাভ টু রিকগনাইজ যে আমরা যখন অ্যাডজাস্টমেন্ট করে থাকি তখন কারেন্ট অ্যাসেটের যে অ্যাডজাস্টমেন্টটা হবে সেটা হচ্ছে একটা ইনভার্স অ্যাডজাস্টমেন্ট। কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তখন সেটা নেট ইনকামের সাথে অ্যাড করতে হয়, কারেন্ট অ্যাসেট যখন বেড়ে যায় সেটা নেট ইনকামের সাথে মাইনাস করতে হয়। আর কারেন্ট লায়াবিলিটিস এর সাথে হচ্ছে পজিটিভ রিলেশন, কারেন্ট লায়াবিলিটিস যখন বেড়ে যায় সেটা নেট ইনকামের সাথে বাড়াতে হয়। ফর এক্সাম্পল ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, এটাকে আমরা অ্যাড করেছিলাম। আর লায়াবিলিটিস যখন কমে যায়, ডিক্রিজ ইন ইনকাম ট্যাক্সেস পেয়েবল, সেটাকে আমরা কি করেছিলাম, মাইনাস করেছিলাম। আর কারেন্ট অ্যাসেটের যখন প্লাস হয় সেটাকে আমরা মাইনাস করেছিলাম। You probably can recall ইনভেন্টরি একটা কারেন্ট অ্যাসেট, এটাকে ইনক্রিজ, এটাকে আমরা কি করেছিলাম, মাইনাস করেছিলাম। কারেন্ট অ্যাসেটের যখন মাইনাস হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হয়েছিল, সেটাকে আমরা কি করেছিলাম, প্লাস করেছিলাম। ঠিক আছে, প্রত্যেকটা আমি ইন্টারপ্রেট করার চেষ্টা করেছি এবং সেটা লজিক্যালি বোঝার চেষ্টা করবেন। আমরা জাস্ট সাম আপ করে এই কথাটাই বলতে চাইছি। সো আমরা যা করেছি সেটাকে যদি আমরা সামারাইজ করি, দ্যাটস ইট। আর এরপর আমাদের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমরা গত ক্লাসে বলেছিলাম ইনভেস্টিং এ ক্যাশ ফ্লোস গুলো কিভাবে হয়। সেখানে আমরা বলেছিলাম আমাদের অ্যাসেটে, যে অ্যাসেট যদি আমরা কি করি, আমরা আপনার সেল করি, ইনভেস্টমেন্ট সেল করে সেখান থেকে আমরা ক্যাশ ফ্লোস পেতে পারি। আহ তারপর আর অ্যাসেট যদি আমরা পারচেস করি সেখান থেকে আমাদের কি হতে পারে, সে আমরা বলেছিলাম প্রপার্টি, প্ল্যান, ইকুইপমেন্ট, এগুলো যখন আপনি সেল করবেন, ডেট, ইকুইটি, সিকিউরিটি, অন্য কোম্পানি, এগুলো যখন আপনি সেল করবেন আপনি ইনফ্লো পাবেন। অন্য কোম্পানিকে লোন দিয়েছেন সেগুলো যখন আপনি রিটার্ন পাবেন তখন আপনি ইনফ্লো পাবেন। আর অপোজিটটা ঘটলে আপনার কি হয়, ক্যাশ আউটফ্লো হয়। সো আমরা যে প্রবলেমটা সলভ করছিলাম সেই প্রবলেমটার ক্ষেত্রে আমরা একটু ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিংটা দেখি, তারপর আমরা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিংটা দেখি। আচ্ছা, স্যার লাস্ট বার একটু অ্যাকাউন্টস পেয়েবল এর পার্টটা একটু বুঝাই দিবেন, জাস্ট ওইটাই বুঝি না একটু, মানে একটু কোনটা প্রবলেম হচ্ছে। কোনটা ওই যে অ্যাকাউন্টস পেয়েবল, কেন অ্যাকাউন্টস পেয়েবল বাড়লে মাইনাস করতে হবে প্লাস করতে হয়, জাস্ট ওই অ্যাকাউন্ট পার্ট। পেয়েবল বাড়লে প্লাস করতে হয়। আচ্ছা, আপনি আমরা সিম্পল অ্যাজ ধরে নিচ্ছি ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইজ ইকুয়াল টু নেট ইনকাম। আপনি নেট ইনকাম থেকে কোথায় যেতে চান, ক্যাশ ফ্লো, অপারেটিং, হ্যাঁ। ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এ যেতে চান। আমি ধরে নিলাম যে সিম্পল ক্যাশ ফ্লো। এখন অ্যাকাউন্টস পেয়েবলে কিছু এক্সপেন্স ইনকার করার কারণে আপনি করেছেন কি, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তার মানে আপনার খরচ বেড়েছে বাট কি হয় নাই, ক্যাশ আউটফ্লো হয় নাই, কারণ আপনি খরচটা কি রেখেছেন, ডিউ রেখেছেন, অ্যাকাউন্টস পেয়েবল করেছেন। এখন যেই খরচটা আপনি পেমেন্ট করেন নাই সেটার কারণে আপনার নেট ইনকাম কি হয়ে আছে, মানে ক্যাশের তুলনায় কমে আছে।
কিসের তুলনায়? মানে ক্যাশ ক্যাশের কমে নাই, বাট নেট ইনকাম কি হয়ে গেছে, যেহেতু আপনি অ্যাকাউন্টস কমে গেছে। একটা এক্সপেন্স কি কিসে দেখাচ্ছেন, এক্সপেন্স দেখাচ্ছেন, নেট ইনকাম কমে গেছে। এখন এটাকে যদি আপনি ক্যাশের কাছাকাছি নিতে চান, তাহলে আপনাকে যেই কারণে, খরচের কারণে ক্যাশ কমে নাই, সেটা আপনাকে কি করতে হবে, অ্যাড ব্যাক করতে হবে না? রাইট, করতে হবে, করতে হবে। দ্যাটস ইট, নাথিং এলস। স্যার একটা জিনিস এখানে, এখানে যে পারচেজটা কোন এক্সপেন্স হিসাবে ধরছি, কারণ আমি তো আর পারচেজ করার পর সেল করে দিচ্ছিলাম, সো কস্ট অফ গুডস সোল্ড তো আমি দেখাতে পারছি না। তাহলে এটা কোন এক্সপেন্স হিসাবে দেখাচ্ছি আমরা? আমি আপনাকে পারচেস পারচেস অ্যাকাউন্টস পেপেলের সাথে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে পারচেস। আপনার কস্ট অফ গুডস এর কানেকশন কিভাবে হয়? বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেস মাইনাস এন্ডিং ইনভেন্টরি। স্যার পারচেস হচ্ছে এই পোর্শন, অ্যাকাউন্টস পেপেল হচ্ছে এই পোর্শনের সাথে লিঙ্কড আপ। বুঝতে পেরেছি, ওকে। ওকে, তো আমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং দেখার চেষ্টা করছিলাম। So আমরা দেখি যে আমাদের প্রবলেমে ইনভেস্টিং এর কি কি আইটেমস বা আছে, সেটাকে আমরা একটু সেপারেট করে। আমরা যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টিং এর ইস্যুস গুলো আপনি এখানে দেখতে পাবেন। ল্যান্ডের ক্ষেত্রে দেখেন, আপনার গত বছরের তুলনায় 110,000 ল্যান্ড বেড়ে গেছে। এখন আপনাকে জানতে হবে এই ল্যান্ড, এটাকে আমি ক্যাশ দিয়ে কিনেছি কিনা। যদি ক্যাশ দিয়ে কিনে থাকি তাহলে ক্যাশ কমবে, বাট এখানে বলা হয়েছে আমরা ল্যান্ডটা কিনেছি হচ্ছে বন্ড ইস্যু করে। আমরা ডিরেক্টলি তাদেরকে কি দিয়েছি, মানে যাদের থেকে আমরা ল্যান্ড কিনেছি তাদেরকে আমরা কি দিয়েছি, বন্ড দিয়েছি। তার মানে একটা সার্টেন পয়েন্ট অফ টাইম তা আমাদেরকে, তাদেরকে কি দিতে হবে, তাদেরকে আমাদের ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, তাদেরকে প্রিন্সিপাল পেমেন্ট করতে হবে। আমরা কিন্তু ক্যাশ পেমেন্ট এখনো কিছু করি নাই। আমরা সিম্পলি তাদেরকে কি ইস্যু করে দিয়েছি, বন্ড ইস্যু করে দিয়েছে, রাইট? সো এই 110,000 ল্যান্ড যে বেড়েছে, এটার জন্য আমাদের কোনো ক্যাশ আউটফ্লো হয়েছে? কোনো ক্যাশ আউটফ্লো হয় নাই। আচ্ছা, বিল্ডিং, বিল্ডিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে 40,000 আমার আগে বিল্ডিং এর ব্যালেন্স ছিল, এখন হচ্ছে 160,000। সো আমার কাছে খালি চোখে মনে হচ্ছে যে 120,000 বিল্ডিং বেড়ে গেছে। So আমরা একটু দেখি, এটা একটু কনফার্ম হতে হবে। নোট দেখে বলা হচ্ছে যে বিল্ডিং কস্টিং 120,000 ওয়াজ পারচেসড ফর ক্যাশ। তাহলে ঠিক আছে, আমরা যা খালি চোখে দেখছি তাই হয়েছে, ক্যাশে পারচেস করা হয়েছে, তাহলে 120,000 ক্যাশ কমে গেছে বিল্ডিং পারচেসের জন্য। আচ্ছা, এরপর ইকুইপমেন্ট 10,000 ছিল, সেটা 27,000 ব্যালেন্স হয়েছে, 17,000 ব্যালেন্স বেড়ে গেছে। ইট অ্যাপিয়ার্স দ্যাট 17,000 টাকার ইকুইপমেন্ট যোগ হয়েছে। So আমরা একটু দেখি, এখানে বলছে যে আমরা ইকুইপমেন্ট অ্যাড করেছি 25,000, বাট আমার এখানে নেট হিসেবে দেখাচ্ছে কত, 17,000। সো সামথিং হ্যাজ হ্যাপেন্ড হিয়ার। আমরা একটু দেখি আর কিছু বলা আছে কিনা। বলছে যে কোম্পানি একটা ইকুইপমেন্ট একই সময় কি করেছিল, সেল করেছে, সেটার বুক ভ্যালু ছিল কত, 7,000, আর কস্ট 8,000, লেস একুমুলেট ডেপ্রিসিয়েশন 1,000 ফর 4,000 ক্যাশ। আমরা একটু এটাকে রিকনসাইল করার চেষ্টা করি। শুরুতে, বছরের শুরুতে আমাদের ইকুইপমেন্ট ছিল 10,000। আমি একটা ইকুইপমেন্ট এখান থেকে সেল করে দিয়েছি 7,000, তাহলে আমার ইকুইপমেন্টের ব্যালেন্স কত হলো, 3,000। এখন আমাকে নোটে বলছে যে আমি নতুন একটা ইকুইপমেন্ট পারচেস করেছি, সেটা কত, আপনার 25,000। কত পারচেস করেছি, 25,000। আগে ছিল 10,000, 10,000 থেকে আমি সেল করেছি আচ্ছা, এইখানে আমাদের যেটা মাইনাস হবে সেটা হচ্ছে 8,000 মাইনাস হবে, 7,000 না। 7,000 হচ্ছে লেস অফ একুমুলেটেড ডেপ্রিসিয়েশন,
আমাদের অরিজিনালটা মাইনাস হলো। অরিজিনালটা মাইনাস করলে এখানে কত হয়? 8। আর এখানে কত হয়? 2000। আমার ব্যালেন্স হচ্ছে এখন কত? 27,000। নাও ইউ সি যে ইকুইপমেন্ট এখন ব্যালেন্স কত? 27,000। এটার জন্য আমাদের ক্যাশ আউটফ্লো হয়েছে। আর এটা বিক্রি করতে গিয়ে আমরা কিছু ক্যাশ পেয়েছি, এটা ক্যাশ পাই নাই। এটা ছিল ইকুইপমেন্টের ভ্যালু, বাট আমরা পেয়েছি হচ্ছে কম বা বেশি যেটা হোক, আপনাদের বলা থাকবে। বলা হয়েছে যে ইকুইপমেন্ট থেকে আমরা পেয়েছি $4,000 ক্যাশ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। আর আহ, আপনার আমরা একটু দেখি ইনভেস্টিং এর কাজটা করতে পারি কিনা। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং, দিস ওয়ান। প্রথমে আমরা দেখিয়েছি যে পারচেস অফ বিল্ডিং, এটা সিম্পল $120,000 পারচেস করা হয়েছে নাকি? বিল্ডিং এ কিন্তু 120,000 ক্যাশ দেওয়া হয়েছে। যেটা বন্ড দেওয়া হয়েছে সেটা হচ্ছে ল্যান্ডের জন্য, বিল্ডিং এর জন্য না। এই যে বিল্ডিং কস্টিং 120,000, এটা পারচেস করা হয়েছে কিসে? ক্যাশে। তাহলে 120,000 দিয়ে যদি আমি বিল্ডিং পারচেস করি, ক্যাশ কি হয়? আউটফ্লো হয় নাকি ইনফ্লো হয়? ক্যাশের কি হয়? আউটফ্লো হয়। তাহলে পারচেস অফ বিল্ডিং 120,000 টাকা কি হলো? ক্যাশ আউটফ্লো হলো। ঠিক আছে, উই গট ইট। আচ্ছা, পারচেস অফ ইকুইপমেন্ট, একই লাইনে বলা আছে যে আমরা ইকুইপমেন্ট পারচেস করেছি কত ডলার ক্যাশ দিয়ে? $25,000 ক্যাশ দিয়ে, এখানে বলা আছে। সেটার জন্য আমার কি হবে? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং এ কি হবে? যেহেতু বিল্ডিং আমার জন্য, ল্যান্ড আমার জন্য ইনভেস্টমেন্ট, এই জন্য ইকুইপমেন্ট আমার জন্য ইনভেস্টমেন্ট, 25,000 কি হলো? মাইনাস হলো। আমি যে একটা ইকুইপমেন্ট বিক্রি করে দিয়েছিলাম, 8,000 টাকা অরিজিনাল কস্ট, 7,000 বুক ভ্যালু, সেটা বিক্রি করে কত পেয়েছি? $4,000 ক্যাশ। তাহলে এটা যেহেতু ক্যাশ পেয়েছি, এটা কি হবে? ইনফ্লো হবে। ঠিক আছে, তাহলে সেল অফ ইকুইপমেন্ট কত পাওয়া গেল? 4,000 পাওয়া গেল। এখন আর কোনো আইটেম আসে না, আরেকটা আইটেম বাকি ছিল, সেটা হচ্ছে ল্যান্ড। ল্যান্ড যেহেতু আমরা বন্ড দিয়ে পারচেস করেছি, বন্ড ইস্যু করে, এই জন্য সেটা আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং এ আসে নাই। যদি বলা থাকতো যে ল্যান্ডটা আমরা পারচেস করেছি কি দিয়ে? ক্যাশ দিয়ে, অথবা ল্যান্ড বিক্রি করে আমরা এই টাকাটা পেয়েছি, তখন এই অ্যামাউন্টটা এখানে আসতো। যেহেতু এটা একটা নন ক্যাশ ট্রানজাকশন, এটা আপনি সেপারেটলি ডিসক্লোজ করতে হবে, এটার সাথে ক্যাশের কোনো কনসিকুয়েন্সেস হয় নাই। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং। আমরা বলেছিলাম যে কমন স্টক, বন্ড এগুলো ইস্যু করলে কি হয়? ক্যাশ আসে। এগুলোর জন্য আপনি যখন রিপেমেন্ট করেন তখন ক্যাশ কি হয়? আউটফ্লো হয়। তো আমরা দেখি লং টার্ম লায়াবিলিটিস, বন্ডস পেয়েবল। আগে আমাদের বন্ডস ব্যালেন্স ছিল 20,000, এখন ব্যালেন্স হয়েছে 130,000। সো বোঝা যাচ্ছে যে কোম্পানি প্রবাবলি আপনার $110,000 বন্ড ইস্যু করেছে। এটা আমি কিভাবে কনফার্ম হতে পারি কোম্পানি যে $110,000 বন্ড ইস্যু করেছে? ক্যান এনিওয়ান লুক এট এন্ড স্ক্যান থ্রু দ্য ইনফরমেশন এবং কনফার্ম করতে পারবেন যে বন্ড অ্যাকচুয়ালি $110,000 বন্ড ইস্যু করা হয়েছে? ক্যান এনিওয়ান প্লিজ লুক এট দ্য ইনফরমেশন প্রোভাইডেড এবং বলতে পারবেন যে এটা করা হয়েছে? You see যে আমরা যে ল্যান্ড পারচেস করেছিলাম তখন আমরা কি করে করেছিলাম? বন্ড ইস্যু করে করেছিলাম। তাহলে এখানে কিন্তু আমি $110,000 বন্ড ইস্যু করেছি, তার মানে ইট ইস কনফার্ম যে আমি নতুন বন্ড ইস্যু করেছি। সো বন্ড যদি ইস্যু করে $110,000 যদি বন্ড ইস্যু করি, তাহলে আমার কি হয়? বন্ড ইস্যু করলে আমি কি পাই? বন্ড ইস্যু করলে আমি ক্যাশ পাই। তো এখানে আমরা তো ক্যাশ পাই নাই, কারণ আমরা বন্ডটা কাকে দিয়েছি? বন্ডটা ডিরেক্টলি কাকে দেওয়া হয়েছে? এই বন্ডটা ডিরেক্টলি কাকে দেওয়া হয়েছে? যার কাছ থেকে আমি ল্যান্ড বিক্রি করেছি, তার ক্রয় করেছি তার কাছে। তাহলে আমি কিন্তু আলটিমেটলি ক্যাশ পাই নাই।
বাট আদারওয়াইজ যদি এটা বলা না থাকতো তাহলে কিন্তু 110,000 টাকার ক্যাশ কি হতো, ইনফ্লো হতো। স্টক হোল্ডার সিকিউরিটি, এটা 50,000 ব্যালেন্স ছিল আগে, এখন হয়েছে কত, 70,000। তার মানে বোঝা যাচ্ছে 20,000 টাকার কি করা হয়েছে, কমন স্টক ইস্যু করা হয়েছে, এটা কনফার্ম। ইস্যু কমন স্টক ফর 20,000 ক্যাশ। তাহলে ক্যাশের কি ইনফ্লো হবে নাকি আউটফ্লো হবে? কোম্পানি যখন কমন স্টক ইস্যু করে আমরা কি পাই, ক্যাশ ইনফ্লো পাই। ইস্যুয়েন্স অফ কমন স্টক কি পাওয়া গেল, 20,000 টাকা ক্যাশ ইনফ্লো পাওয়া গেল। ঠিক আছে। কমন স্টকে যখন আমরা পেমেন্ট করি বা বন্ড হোল্ডার্স কে যখন আমরা পেমেন্ট করি, বন্ড হোল্ডার্স ইন্টারেস্ট পেমেন্ট আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। আচ্ছা, এখন বলা হচ্ছে যে আপনার কোশ্চেনটা কোথায়, কোশ্চেনটা স্লাইড নাম্বার 15। আচ্ছা, কোম্পানি ডিক্লেয়ার করেছে, পে করেছে 29,000 টাকা ক্যাশ ডিভিডেন্ড। তাহলে এই পেমেন্টের জন্য ক্যাশ কমে গেছে না? তাহলে এই পেমেন্টের জন্য আমার কি হবে, মাইনাস হবে, 29,000 মাইনাস হলো। তাহলে নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং কত হলো, 9,000 এখানে আসলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে নেট ইনক্রিজ ইন ক্যাশ কত হলো? আপনার আগে ছিল প্রোভাইডেড অপারেটিং অ্যাক্টিভিটিস 172,000 প্লাস 141,000 মাইনাস প্লাস 9,000 মাইনাস, এটা যখন আপনি করবেন আপনি কত পাবেন, 22,000 পজিটিভ ব্যালেন্স পাবেন। আমাদের বিগিনিং ব্যালেন্স ছিল 33। বিগিনিং এর সাথে এই চেঞ্জেসটা যোগ করলে আমি যেটা পাবো এন্ডিং ক্যাশ ব্যালেন্স। এই 55,000টা আপনি দেখতে পান কোথায়, আমাদের যে ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিটে যে ক্যাশের ব্যালেন্স, সেখানে আপনি এই ব্যালেন্সটা দেখতে পান। দিস ওয়ান ইজ দিস। আমাদের এত আলোচনার কারণ হচ্ছে 33 থেকে 55 কিভাবে আসলো সেটা খুঁজে বের করা, কি কি কারণে হচ্ছে। ঠিক আছে। সো দ্যাটস ইট। আমরা কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সলভ করি, ইনডিরেক্ট অ্যাপ্রোচ। আমরা যদি ওভারঅল সব একসাথে দেখাতে চাই, দিস হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। আপনার কোনো আইটেম নিয়ে, এখানে কোনো আইটেম নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু বলেন, আমরা একটা ডিরেক্ট প্রবলেমে চলে যাবো একটু পরে। মানে আমরা ওভারঅল যেটা সলভ করেছি এখানে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমরা একটু এটা আনসার দেওয়ার চেষ্টা করি। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ক্যাশ ফ্লো ফ্রম এন ইনভেস্টিং অ্যাক্টিভিটি। একটু চ্যাট বক্সে আনসার দেওয়ার চেষ্টা করেন, 30 সেকেন্ডস। What will be the response for this question, to this question? No response. ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং কি কি কারণে হতে পারে? Only one response. আচ্ছা, আপনার বলছেন এই, আপনার কি একটু ইন্টারপ্রেট করবেন কেন আপনার কাছে মনে হচ্ছে আনসার এই? জায়গা একটু আগে ওই যে বন্ডস নিয়ে পুরো নিজেকে মনে বুঝি না, একটু বড় করে বলেন। একটু আগে ওই যে বন্ডস নিয়ে ডিসকাস করতেছিলাম নিজেকে মনে হ্যাঁ, বন্ড নিয়ে আমি ডিসকাস করছিলাম, সেটা তো ছিল আরেকজনের বন্ড আমি ইনভেস্ট করেছি। এখানে যেটা বন্ডের কথা বলা হচ্ছে যে রিসিপ্ট অফ ক্যাশ ফ্রম দি ইস্যুয়েন্স অফ বন্ডস পেয়েবল। তার মানে আমি নিজে বন্ড ইস্যু করেছি, আমি অন্য কারো বন্ডে কি করে নাই, ইনভেস্ট করি নাই। তা আমি যদি নিজে বন্ড ইস্যু করে থাকি, তারপর সেখান থেকে যদি আমি ক্যাশ পাই, সেটা একটু আগে আমি কি দেখিয়েছিলাম, ওই যে ল্যান্ডের ক্ষেত্রে আমি বন্ডের কথা বলছিলাম। আমি যদি এটা ল্যান্ড সেলারকে না দিতাম বন্ডটা, আমি সিম্পল ক্যাশের জন্য বন্ড ইস্যু করতাম, তাহলে এই ক্যাশটা কে পেত, আমি পেতাম।
তখন আমি এটাকে কোথায় ইনক্লুড করতাম? আমি নিজে যখন বন্ড ইস্যু করতাম তখন এটা আসতো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ, ঠিক আছে? বাট অন্য কোম্পানি বন্ড ইস্যু করেছে, সেখানে যদি আমি ইনভেস্ট করি, পারচেস করি, তখন এটা হবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং। তাই না? একইভাবে পেমেন্ট অফ ক্যাশ টু রিপারচেস আউটস্ট্যান্ডিং ক্যাপিটাল স্টক, এটা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং। রিসিপ্ট অফ ক্যাশ ফ্রম দ্য সেল অফ ইকুইপমেন্ট, এটা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং। আমরা মাত্র এটার এক্সাম্পল দেখলাম। পেমেন্ট অফ ক্যাশ টু সাপ্লায়ার্স ফর ইনভেন্টরি, এটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এ যাবে, রাইট? আচ্ছা, আর স্যার, অন্য কোম্পানি স্টক কিনলাম, তাহলে কি এটা কি আমার জন্য ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং। ইনভেস্টিং, নট ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস? কেন ফাইন্যান্সিয়াল? কারণ এখানে হচ্ছে প্রেফার্ড স্টক যে ফাইন্যান্সিং মিনস কিনছি। হোয়াট? আপনি নিজের ফাইন্যান্সিং করছেন, তাই তো? আপনি রাইট। আরেকটা কোম্পানির কমন স্টক যদি পারচেস করেন, এটা কি আপনি নিজের কোম্পানি ফাইন্যান্সিং করছেন, নাকি আপনি আপনার টাকা দিয়ে অন্য কোম্পানিকে ফাইন্যান্সিং করছেন? অন্য কোম্পানিকে। দ্যাট ইজ ইউর ইনভেস্টমেন্ট, নট ফাইন্যান্স। দ্যাট ইজ ইউর ইনভেস্টমেন্ট, রাইট? ওকে ওকে, ঠিক আছে। ওকে, আপনি নিজের সিকিউরিটিজ যখন ইস্যু করছেন তখন ফাইন্যান্স। লাস্টলি দ্য ফ্রি ক্যাশ ফ্লো ইজ এন আইটেম। সেটা বলা হয় যে আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস যেটা ক্যালকুলেট করেছি, ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা একটা এডিশনাল টার্ম। এখান থেকে আমরা যখন কোম্পানির ফিক্সড ক্যাপিটাল, কোম্পানির লং টার্ম ক্যাপিটাল যেটা বা মেশিনারিজ এটসেট্রা, এগুলো পারচেস করার জন্য আমার যা টাকা লাগবে, ফর এক্সাম্পল আমি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এটা পেলাম 1,000, এখানে আমার লাগবে সে 200, আর ক্যাশ ডিভিডেন্ডের জন্য আমার লাগবে সে 100। এই আইটেমটাকে যখন আমি কি করব, বাদ দিব, এখানে কত থাকে? 700। এই টার্মটাকে বলা হয় ফ্রি ক্যাশ ফ্লো। হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি মিন? ইট ইজ ফ্রি ফর ডিস্ট্রিবিউশন টু দ্য ক্যাপিটাল প্রোভাইডার্স অফ দ্য কোম্পানি। মানে এই $700 এটা কারা নিতে পারবে? মানে কোম্পানির যদি আর মানে এরা যদি চায়, এরা কিন্তু 1,000 নিতে পারবে না, এরা নিতে পারবে কত? 700। এখন 1,000 নিতে পারবে না কেন আমি বলছি, কারণ হচ্ছে তারা যদি 1,000 নিয়ে যায়, কোম্পানির যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা লাগবে, কোম্পানির যে ইনভেস্টমেন্ট করা লাগবে, সেটা কোম্পানি করতে পারবে না। তো কোম্পানি যদি এগুলো ইনভেস্টমেন্ট করতে না পারে, কোম্পানি তো কন্টিনিউ করতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না। সো সার্ভাইভালের জন্য ইনভেস্টমেন্ট, ইকুইটি হোল্ডার্সদের জন্য এই টাকাটা রেখে যেটা আছে সেই ক্যাশ ফ্লোটা কোম্পানির ক্যাপিটাল প্রোভাইডার্সটা নিতে পারে। এই অ্যামাউন্টটাকে কি বলা হয়? ফ্রি ক্যাশ ফ্লো। ফ্রি ক্যাশ ফ্লো ইজ দ্য ক্যাশ ফ্লো remaining after the distribution, remaining for distribution after making a necessary allocation for what? Capital expenditure and the dividend. So আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা প্রবলেমে চলে যাচ্ছে ডিরেক্ট। আমরা এক্সাম লাইক একটা প্রবলেমে যাচ্ছি, সেটা সলভ করার চেষ্টা করব। আপনারা যেটা করবেন, 17:1 থেকে 17:10 পর্যন্ত একটু প্রবলেম গুলো দেখবেন। আমরা 17:9টা একটা স্ট্যান্ডার্ড প্রবলেম কাউন্ট করছি এক্সামের জন্য, আপনি দেখেন আমরা এটা কিভাবে সলভ করছি। ওকে, স্যার, ওয়ান আমাদের থেকে 10। কোশ্চেনে কি কি দেওয়া আছে স্যার, বলেন। 1 থেকে 10 করব, 1 থেকে 10 করব জি জি, প্র্যাকটিস। 17:9 থেকে 17:10। ও, 17:9 থেকে 10 আছে। এই যে 17:9 থেকে, মানে 17:1 থেকে 17:10। ওকে। ওকে, এখন 17:9 প্রবলেমটা আমরা একটু দেখি। আমাদেরকে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া আছে, আমরা এখন এটা বুঝতে পারি যে আমাদেরকে এটা কেন দেওয়া আছে। একটা কোম্পানি ব্যালেন্স শিট দেওয়া আছে, আর একটা পিরিয়ড ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। আমাদেরকে বলা হয়েছে যে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ইউজিং দ্য ইনডিরেক্ট মেথড। একটু ক্যাভিয়েট, একটু আমি কারেকশন দিচ্ছি। আমরা ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সলভ করতে যে সকল কোয়েশনে বলা হয়েছে সেগুলো শুধু সলভ করব। আমাদের এই কোর্সের লার্নিং আউটকামে শুধু ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সলভ করার কথা বলা হয়েছে। আমরা ডিরেক্ট মেথডে যে প্রবলেম গুলো আছে সেগুলো দেখবো না, ঠিক আছে? ইনডিরেক্ট মেথড, এটাকে একটু খেয়াল রাখবেন, ইনডিরেক্ট মেথড। আচ্ছা, তাহলে ইনডিরেক্ট মেথড আমাদেরকে প্রথমে শুরু করতে হয় কি দিয়ে? ক্যান ইউ রিকল? মানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ যে আমরা
মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কয়টা সেকশন? তিনটা সেকশন। আমরা একটা একটা লিখছি, একটু খেয়াল করবেন আমরা কি কি লিখছি। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা প্রথমে লিখবো, এটা শুরু করে আমরা কি দিয়ে বলেন তো, কি কিভাবে শুরু করতে হয়? নেট ইনকাম। নেট ইনকাম দিয়ে শুরু করতে হয়। আচ্ছা, তাহলে নেট ইনকাম কত আছে? 154,580। আমরা এই নাম্বারটা নিয়ে নিচ্ছি, এই নাম্বারটা নিয়ে নিচ্ছি আমরা, এটা এখানে রাখলাম। এই, আচ্ছা আমরা দুইটা কলামে কাজ করব। আমি একটু ছোট করে রাখছি যেন যেন সব দেখতে পাই। আচ্ছা, এরপর আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট কিসের জন্য অ্যাডজাস্টমেন্ট? যে অ্যাডজাস্টমেন্ট গুলো নেট ইনকামের সাথে করলে আমরা কি পেয়ে যাব? আমরা প্রথমে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস পেয়ে যাব, তারপর ইনভেস্টিং, তারপর ফাইন্যান্সিং করলে আমরা চেঞ্জেস ইন ক্যাশ ওভার দ্য ইয়ার এটা পেয়ে যাব। আচ্ছা, প্রথম অ্যাডজাস্টমেন্ট কিসের জন্য হয় বলেন তো? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন নন ক্যাশ, মানে নন ক্যাশ এক্সপেন্সেস। এখানে কোনটা নন ক্যাশ এক্সপেন্স এখানে দেখেন, কোনটা নন ক্যাশ? নন ক্যাশ কোনটা? ডেপ্রিসিয়েশন না? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন, আমরা ডেপ্রিসিয়েশন কে নিয়ে নিচ্ছি। তাহলে ডেপ্রিসিয়েশন আসলো। সেপারেটলি নিতে। ওকে, ডেপ্রিসিয়েশন আমরা 46,500 এটাকে রাখলাম। ওকে, এরপর আমাকে বলেন তো, কোশ্চেন দেখে এরপরে কোনটাকে আলাদা করা লাগবে? এরকম তো আর কোনো আইটেম নাই। এরপর আছে লস অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেট, এটা একটা ইনভেস্টিং লস। এটা কিসে থাকবে না? অপারেটিং এ থাকবে? এটা কিসে থাকবে না। থাকবে? অপারেটিং এ থাকবে না, এটাকে এখান থেকে সেপারেট করতে হবে। এখন সেপারেট করতে হলে লসের কারণে নেট ইনকাম কমে গেছে নাকি বেড়ে গেছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? কমে কমে গেছে। লসের কারণে নেট ইনকাম কমে গেছে। এখন নেট ইনকামকে যদি আমি এটার জন্য অ্যাডজাস্ট করতে যাই, তাহলে আমার এটাকে কি করতে হবে? অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে। বাকিরা বুঝতে পারছেন? একটু রেসপন্ড করতে হবে। আচ্ছা, 7,500 আমরা স্যার এটা, আরেকবার এটা। কোনটা? এই যে লস অন ডিসপোজাল কি বলুন অ্যাড করতে। লস অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেট, এটা একটা আপনার অ্যাসেটের বিক্রি বা ক্রয়, অ্যাসেটের বিক্রি জনিত লস। সো এটা অপারেটিং না। আমরা এখানে কাজ করছি, প্রথমে অপারেটিং গুলোকে সেপারেট করছি, তো আমরা এটাকে অপারেটিং থেকে আলাদা করছি। ঠিক আছে? জি স্যার, জি ওকে, স্যার। এটা আমার নেট ইনকাম কি কি করে দিয়েছে? কমিয়ে দিয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখি কি কি হয়েছে। এই গেলে। আচ্ছা, এরপর আমাদের আর আইটেম নাই। আমরা এরপর কিসের আইটেমে যাব? কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিস এর অ্যাডজাস্টমেন্ট। এখানে দেখেন তো, আমি কি ক্যাশের জন্য কোনো অ্যাডজাস্টমেন্ট করব নেট ইনকামের সাথে? না। নেট ইনকামে ক্যাশের জন্য কোনো অ্যাডজাস্টমেন্ট করব না, আমি করব ক্যাশ ছাড়া অন্য যে কারেন্ট অ্যাসেট গুলো আছে সেগুলোর জন্য, এগুলোর জন্য। ঠিক আছে, এখন প্রথমে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলে যাই। অ্যাকাউন্ট রিসিভেবল কি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে?
অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ? ইনক্রিজ। ইনক্রিজ ইনক্রিজ। হচ্ছে। ইনক্রিজ হয়েছে। সো ইনক্রিজ হলে কি করতে হয়? আমরা সেটা অলরেডি ইন্টারপ্রেট করেছি। আমি আর এখানে ইন্টারপ্রিটেশনে যাচ্ছি না, আমি বলছি যে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হলে কি করতে হয়? মাইনাস করতে হয়। ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল কেন মাইনাস করতে হয় সেটা আমি অলরেডি বলেছি, সেটা বলছি না। এখন আমাকে একটু বলেন যে কত আমাকে মাইনাস করতে হবে। 87,800 মাইনাস 38,000 কত? কত মাইনাস করতে হবে? 49,800। ওকে, নেক্সট ওয়ান, ইনভেন্টরি। ইনভেন্টরি কারেন্ট অ্যাসেটে ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ হলে কারেন্ট অ্যাসেট কি করতে হয়? ডিক্রিজ করতে হয়। কেন ইনভেন্টরি ক্ষেত্রে এটা করতে হয় সেটা আমরা ইন্টারপ্রেট করেছি, এখন বলছি না। কত চেঞ্জেস এখানে? ইনক্রিজের অ্যামাউন্টটা কত? 112,500 মাইনাস 102,850 কত হয়? 9650। 9650। ইনক্রিজ ইন ইনভেন্টরি 9,650। আচ্ছা, এরপর প্রিপেড এক্সপেন্সেস, এটা কি হয়েছে? এটাও ইনক্রিজ হয়েছে, তাহলে একই ট্রিটমেন্ট। প্রিপেড এক্সপেন্সেস, সো প্রিপেড এক্সপেন্স আপনি দেখেন, আহ আপনি নেট ইনকাম যখন ক্যালকুলেট করেন, ইউ প্রবাবলি ক্যান রিকল দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি। এখানে যে এক্সপেন্স গুলো বাদ দেন সেগুলো কি কারেন্ট ইয়ারের এক্সপেন্স নাকি প্রিপেড এক্সপেন্স সহ? এখানে যখন জাস্ট কারেন্ট এক্সপেন্স, ইয়ার, জাস্ট কারেন্ট ইয়ার। জাস্ট কারেন্ট ইয়ার, তার মানে আপনি প্রিপেইড বেশি এক্সপেন্স আপনি পেমেন্ট করেছেন, আপনার ক্যাশ চলে গেছে, বাট আপনি নেট ইনকাম থেকে কি করেন নাই? বাদ দেন নাই। মানে নেট ইনকাম থেকে বাদ দেওয়ার তো প্রশ্ন আসছে না। এখন নেট ইনকাম থেকে বাদ দিতে হচ্ছে কেন? কারণ আমি যেন ক্যাশ ব্যালেন্সটা বুঝতে পারি। ঠিক আছে, সো ইনক্রিজ ইন প্রিপেড এক্সপেন্সেস, এখানে অ্যামাউন্টটা কত? কত হয় এখানে? আপনার 28,400 মাইনাস 26,000 কত হয়? 2400। 2,400। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন সো ফার? এতটুকুতে কোনো কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন? ওকে, এরপর আমাদের আর কোনো কারেন্ট অ্যাসেট নাই, আমাদের কারেন্ট লায়াবিলিটির অ্যাডজাস্টমেন্টে আসতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল আমি কয়েকবার এক্সপ্লেন করেছি, আজকের ক্লাসে এক্সপ্লেন করেছি। অ্যাকাউন্টস পেয়েবল যখন ইনক্রিজ হয় তখন নেট ইনকামের সাথে এটা কি করতে হয়? অ্যাড করতে হয় টু গেট দ্য ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস। এখন দেখেন তো, 67,300 থেকে অ্যাকাউন্টস পেয়েবলে ব্যালেন্স বেড়ে কত হয়েছে? 102,000 হয়েছে। তাহলে কতটুকু বেড়েছে একটু ক্যালকুলেট করে বলেন। 34,700। 34,700, এটা এটা কি করতে হবে তাহলে? অ্যাড করতে। ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 34,800। ঠিক আছে, আচ্ছা। এরপরে কারেন্ট লায়াবিলিটিস কি আছে? এক্রুড এক্সপেন্সেস পেয়েবল, এটা কি কমে গেছে না? ডিক্রিজ হয়েছে না? তাহলে ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি কি করতে হয়? ডিক্রিজ ইন, এটা আইটেমটার নাম কি? এক্রুড এক্সপেন্সেস পেয়েবল। ডিক্রিজ ইন এক্রুড এক্সপেন্সেস পেয়েবল, ডিক্রিজ হলে কত হয়? 4500। 4,500। এটাকে কেন মাইনাস করছি? স্যার এটা একটু আবার বলবেন, এটা কেন মাইনাস করছে? আচ্ছা, এটা কেন মাইনাস করছি? ডিক্রিজ ইন অ্যাকাউন্টস এক্রুড এক্সপেন্সেস পেয়েবল। আচ্ছা, এক্রুড এক্সপেন্সেস পেয়েবল এটা ডিক্রিজ হয় কিভাবে?
আমার পেয়েবল ছিল, আমি সেটা পেমেন্ট করে দিয়েছি নাকি? রাইট, হ্যাঁ, রাইট। মানে সবগুলো পেমেন্ট করি নাই, কিছু অংশ পেমেন্ট করেছি। মানে 21,000 ছিল, তার মধ্যে আমি কত টাকা পেমেন্ট করেছি? 3,500 সাড়ে 4,000 ডলার পেমেন্ট করেছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন $4,500 যে আমি এখন পেমেন্ট করেছি, এটার জন্য কি আমি নেট ইনকাম কে বাদ দিয়েছি? নেট ইনকাম থেকে বাদ দিয়েছি? নেট ইনকাম থেকে তো বাদ দিই নাই। নেট ইনকাম থেকে কি করে নাই, বাদ দিই নাই। এটা নেট ইনকাম থেকে বাদ দিয়েছি। কেন দেই নাই আমরা? কারণ এক্সপেন্সে চলে যাচ্ছে না, নাকি এক্সপেন্স আগেই করা হয়ে গেছে? আপনি যখন পেমেন্ট করেন, রাইট। আপনি যখন একটু এক্সপেন্সেস পেয়েবল আছে, আপনি পেমেন্ট করেন কি? কি এন্ট্রি করেন? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কি? একটু এক্সপেন্সেস পেয়েবল ডেবিট। যেহেতু লাইবিলিটি কমে যাচ্ছে, ক্যাশ কি হয়? ক্রেডিট হয়। সো এখানে নেট ইনকামের কোনো ট্রিটমেন্ট আছেন? মানে নেট ইনকামে আসার কোনো উপায় আছে? আর না, নাই, নাই। আসার তো উপায় না, বাট আপনার ক্যাশ তো কমে গেছে। আপনি নেট ইনকাম থেকে কোথায় যেতে চান? ক্যাশে যেতে চান। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার কি হচ্ছে, এই যে ডিক্রিজটা এখানে অ্যাডজাস্টমেন্ট করা লাগছে নেট ইনকামের সাথে। ঠিক আছে। ঠিক আছে। এবার আরেকটা উপায়ে বোঝার চেষ্টা করেন। আপনি যখন ইনকাম মাইনাস এক্সপেন্সেস, এখানে আপনি নেট ইনকাম করেন, তাই না? এখন এক্সপেন্সেস যখন আপনার ডিউ ছিল, সেটা আপনি এক্সপেন্স হিসেবে দেখিয়েছিলেন, তাই না? মানে এক্সপেন্স পেমেন্ট না হ্যাঁ, হ্যাঁ, করে দেখিয়েছিলাম। expense হিসেবে দেখিয়েছিলেন কেন? দেখিয়েছিলেন দেখিয়েছিলাম। না? তাহলে তখন এটা লায়াবিলিটি ছিল, আপনি দেখিয়েছেন। আচ্ছা, নেট ইনকাম আপনার কি হয়েছিল? এটার কারণে কমে তখন গিয়েছে। ডিক্রিজ হয়েছিল, তখন ডিক্রিজ হয়েছিল। ইনকাম ডিক্রিজ হয়ে গিয়েছিল। এখন আপনি এই পেমেন্টটা কি করে দিচ্ছেন? সেটেল করে দিচ্ছেন। মানে আলটিমেটলি যখন আপনার পেমেন্ট ডিউ হয়, মানে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট এক্রুড এক্সপেন্সেস পেয়েবল যখন হয়, তখন আপনি নেট ইনকামের সাথে কি করেন? অ্যাড করেন। আর যখন আপনার কি হয়, যখন আপনি পেমেন্ট করে দেন, তখন আপনার নেট ইনকাম থেকে আপনি কি করেন? মাইনাস করেন। ঠিক আছে, কারণ এটা নেট ইনকামকে কি করে নাই, এফেক্ট করে নাই। আলটিমেটলি বোঝার চেষ্টা করেন, আমি নেট ইনকাম থেকে কাকে অ্যাপ্রক্সিমেট করতে চাই? ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস কে এস্টিমেট করতে চাই। তো যেই জিনিসটার জন্য নেট ইনকাম অ্যাডজাস্ট করা হয় নাই, সেই জিনিসটার জন্য আমাকে নেট ইনকাম কি কি করতে হচ্ছে? অ্যাডজাস্ট করতে হচ্ছে। আদারওয়াইজ আমি এখানে কি করতে পারবো না, রিচ করতে পারবো না। ক্লিয়ার? স্যার, আপনি বলতেছেন ধরেন যে ফেব্রুয়ারিতে আমি ইনকার করলাম এক্সপেন্সটা, তখন নেট ইনকাম থেকে সেই এক্সপেন্স বাদ দিলাম। 3 মাস পর আমি পেমেন্টটা করলাম, কিন্তু তখন আমি নেট ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিলাম না। তো এই কারণে নেট ইনকামটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, এটাই তো, রাইট? হুম। হ্যাঁ। ওকে। এরপর তাহলে আমরা মোটামুটি কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লায়াবিলিটিস অ্যাডজাস্টমেন্ট করে ফেললাম, আর এখানে কিছু রিমেইনিং নাই। তাহলে আমরা এখান থেকে কি ক্যালকুলেট করে ফেলতে পারি? নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস ক্যালকুলেট করে ফেলতে পারি। ওকে, তাহলে আমরা এখানে ক্যালকুলেট করছি নেট ক্যাশ ফ্রম অপারেশনস। এই জিনিসগুলো এখানে এনে সাম আপ করেন। এখানে এনে সাম আপ করেন, তাহলে আমরা পাবো কত? 22,350। এটা হবে আপনার 154 এর সাথে এটা প্লাস করলে হবে 176, আর এখানে হবে 930। ওকে। আর কি কি রিমেইনিং আছে? আমরা এখন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং করব। ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং আর ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং। আমরা একটু দেখি ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং কি ইনফরমেশন আছে। লং টার্ম ইনভেস্টমেন্ট এখানে বলা হচ্ছে যে 109,000 এর প্লেস এটা কত হয়েছে? 138,000। কত বেড়েছে? ইনভেস্টমেন্ট কত বেড়েছে?
ইনভেস্টমেন্ট কত বেড়েছে? 29,000 টাকার ইনভেস্টমেন্ট বেড়েছে। এখানে আর কিছু এই রিলেটেড বলা আছে? এই রিলেটেড বলা নাই, তার মানে আমরা ধরে নিতে পারি এই ইনভেস্টমেন্টটা ক্যাশে হয়েছে। সো ক্যাশ ইনভেস্টমেন্ট কত হলো? নিউ ইনভেস্টমেন্ট 29,000 টাকা। সো ইনভেস্টমেন্ট করলে ক্যাশ কি বাড়ে নাকি ক্যাশ কমে? এট দিস মোমেন্ট যখন আমি ইনভেস্টমেন্ট করছি তখন ক্যাশ কমছে নাকি বাড়ছে? কমছে। কমছে। আচ্ছা, প্ল্যান্ট অ্যাসেটের ক্ষেত্রে কি হয়েছে? আগে ছিল 242,500, এখন হয়েছে কত? 285,000। সেখানে কিছু 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 ব্যাপার হয়েছে, সেটা আমরা একটু এখান থেকে দেখি। প্ল্যান্ট অ্যাসেট আগে ছিল কত? 242,500। আগের ব্যালেন্স ছিল 242,500। এখানে বলা হয়েছে একটা প্ল্যান্ট অ্যাসেট তারা সেল করেছে। ওল্ড প্ল্যান্ট অ্যাসেট হ্যাভিং এন অরিজিনাল কস্ট, আপনি যখন মাইনাস করবেন তখন মাইনাস করতে হবে এটা 57,500। এটা আপনি মাইনাস করেন 57,500। একটু ক্যালকুলেট করে আমাকে বলেন এখানে কত আসে? 000, এটা 5, এটা 6, এটা আসে কিনা দেখেন। এটা আসে সেল করলে? আসে আসে। আসে। এখন নতুন প্ল্যান্ড অ্যাসেট কত? নতুন মানে এই বছরের প্ল্যান্ড অ্যাসেট কত? 285,000 নাকি? এখন নতুন যদি 285,000 হয়, এখন আমাকে বলেন দেখি আমি কত ডলারের প্ল্যান্ড অ্যাসেট পারচেস করেছিলাম যেটা কারণে 285,000 হলো। কত পারচেস করেছিলাম? কত পারচেস করলে 285 হয় 185 থেকে? বুঝতে পারছি না। 100 grand. আমার প্ল্যান্ড অ্যাসেটের ব্যালেন্স তো এটা বিক্রি করার পর 185, বাট আমার এন্ডিং ব্যালেন্স এই বছরের এন্ডিং ব্যালেন্স কত দেখাচ্ছে? 285। সো কি হলে 100,000. 285 হয়? 100,000, sir. 100,000 পারচেস করলে। এখন এই প্ল্যান্ড অ্যাসেট যখন আমি পারচেস করেছিলাম তখন আমি কি পেয়েছিলাম? বলা হচ্ছে এই প্ল্যান্ড অ্যাসেট যখন আমি পারচেস করেছিলাম তখন আমি $1,500 কি পেয়েছিলাম? দেখা যাচ্ছে Cash. ক্যাশ পেয়েছিলাম। এটা কি একটা ইনফ্লো অর আউটফ্লো? Inflow. ইনফ্লো। Because I received the ওয়ান cash. থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তাহলে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং এর সাম আপ করলে কত পাওয়া যায়? সাম আপ করেন। 1 2 ওয়ান। -12750। আচ্ছা, এরপর আসেন। স্যার আরেকটা জিনিস, ওই যে আপনি 57,500 কেন মাইনাস করলেন? কোনটা? দেখ, ওই যে 242500। হচ্ছে আমার হ্যাঁ গত বছরের শুরুতে আমার 240, মানে এই বছরের শুরুতে 242,500 টাকা ব্যালেন্স ছিল। আমি এখান থেকে বলা হয়েছে যে একটা প্ল্যান্ড অ্যাসেট কি করে দেওয়া হয়েছে, যে বিক্রি করে দেওয়া হয়েছে, যেটা বিক্রি করে দেওয়া হয়েছে সেটাকে আমার প্ল্যান্ড অ্যাসেটের ব্যালেন্স থেকে বাদ দিতে হবে না? হ্যাঁ, দিতে হবে দিতে হবে, রাইট, দিতে এটা হবে। যদি আমি বাদ না দিই আমি বুঝতে পারবো না নেট আমি নতুন কত পারচেস করেছি। ঠিক আছে, ওকে। মানে আমাকে পুরো স্টোরিটা জানা লাগবে, আমি কখন পারচেস করেছি, কখন কিনছি, এই স্টোরিটা মানে টাইম লাইনটা আমার জানা লাগবে। ঠিক আছে? স্যার এই বুঝতে যে পেরেছি। 1,529,100 এখানে 127 কিভাবে আসলো? একটু আমাকে আপনি একটু অ্যাড, একটু বড় করে বলেন। লাইক আপনি কি সব অ্যাড অ্যাড করলেন ওইখানে? কোথায়? এই যে হাউ 1,529,000 and 100,000 কি হ্যাঁ, অ্যাড করলেন সব? এগুলো সবগুলো অ্যাড। তো সব আসলো 127 কিভাবে আসলো? এটা কিভাবে আসলো? হ্যাঁ। এটা দেখেন, এটা এটা মাইনাস, তো এটা এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, এবার ঠিক আছে। তাহলে আমরা পরের স্টেজে যাচ্ছি, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং
এখন আমরা দেখি ফাইন্যান্সিং সেকশন কোনটা। এগুলো হচ্ছে ফাইন্যান্সিং সেকশন, তাই না? আমরা ব্যালেন্স শিটে দেখেছি না? এগুলো হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস এন্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি সেকশনটা হচ্ছে ফাইন্যান্সিং সেকশন। বন্ডস পেয়েবল, এখানে কি দেখা যাচ্ছে? 146,000 আগে আমাদের বন্ডের ব্যালেন্স ছিল, সেটা কত হয়ে গেছে? 110,000 হয়ে গেছে। বন্ডস পেয়েবল কি করলে কমে যেতে পারে? বন্ডস পেয়েবল কি করলে কমে যেতে পারে? এই যে কমে গেছে না, ওয়ান bonds ফর্টি pay সিক্স থেকে 110,000, কি করলে কমে যেতে পারে? bonds pay করলে রাইট, পেমেন্ট করার কথা বলা আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? রিডেমশন। রিডেমশন মিন্স আমরা বন্ডকে, আমাদের যেটা লায়াবিলিটি সেটাকে কি করছি? রিডিম pay back করছি, করছে উইথড্র করছি। আচ্ছা, রিডেমশন অফ বন্ডস পেয়েবল এখানে কত হলো? 36,000। ক্যাশ আউটফ্লো হলো নাকি ইনফ্লো হলো? outflow হলো আউটফ্লো। আচ্ছা, মানে this is the amount I paid for the bond রাইট, right রাইট। আচ্ছা, এরপর কমন স্টকের ক্ষেত্রে কি বলা হয়েছে? 175,000 ছিল, সেটা হয়ে গেছে কত? 220,000। এখানে এই রিলেটেড কিছু বলা আছে, কমন স্টক রিলেটেড বলা হয়েছে কমন স্টক ওয়াজ ইস্যুড এট পার ফর ক্যাশ। তার কমন স্টক ইস্যু করা হয়েছে। এটা আমি কিভাবে বুঝলাম? কমন স্টক ছিল আগে 175,000, এখন হয়েছে কত? 220,000। তার মানে কমন স্টক ইস্যু করে ব্যালেন্স বেড়ে গেছে, তাই না? তো কমন স্টক যদি আমি ইস্যু করি তাহলে কি আমি নতুন ক্যাশ পাই কিনা? yes sir যদি আমি ক্যাশে ইস্যু করি তখন আমি পাবো। যদি কমন স্টক ইস্যু করা হয়, একটু আগে আমরা প্রবলেমে দেখেছিলাম, বন্ড ইস্যু করা হয়েছে এগেনস্ট দ্য ল্যান্ড, তখন কিন্তু আমি ক্যাশ পাই নাই। কোম্পানি, কেউ ওনার ফার্নিচার নিয়ে আসলো, তাকে আমি কমন স্টক দিলাম, আমি তো ক্যাশ পাবো না। আর এখানে বলা হয়েছে কমন স্টকটা ইস্যু করা হয়েছে কিসের জন্য? ক্যাশের জন্য। cash আমি ক্যাশ পেয়েছি, তাকে আমি কমন স্টক দিয়েছি। আমি তাহলে কত ক্যাশ পেয়েছি এটা কিভাবে ক্যালকুলেট করবো? 175 থেকে কত হলো? 220 কে 220। মানে তাহলে 220 কত থেকে হলো? 175 মাইনাস করতে হবে রাইট, ইস্যুয়েন্স অফ কমন স্টক হবে কত? 27,000 আমি পজিটিভ গুলো উপরে মানে উপরে লিখছি, নেগেটিভ গুলো নিচে লিখছি। ইস্যুয়েন্স অফ কমন স্টক এখানে কত হবে? issued stock আগে ছিল 175,000 ইয়া 45,000, রাইট। এই যে 45,000 yeah 175 থেকে 175,000 sir 220, 175 থেকে 45,000। yeah 245। আচ্ছা, আর কি বলা আছে? ক্যাশ রিলেটেড টু ফাইন্যান্সিং, ক্যাশ ডিভিডেন্ড, এটা ফাইন্যান্সিং। এটা ডিক্লেয়ার করা হয়েছে, পে করা হয়েছে 26,030। ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড এন্ড পেইড 26,030। এটা পেমেন্ট করে দেওয়া হয়েছে। তাহলে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং আর কিছু রিমেনিং এখানে নাই। তাহলে আমরা কত পাচ্ছি? নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং। স্যার এটা চেঞ্জ করে দেন 45,000 ওটা 175,000 সরি, ওটা 175,000 হলো তো স্যার কোনটা? এই যে 45,000 কোথায় আসলো 45 কিভাবে আসলো? হ্যাঁ 45,000 তো নাই এই যে 175 কমন স্টকে ব্যালেন্স ছিল, রাইট? yes sir বছরের শুরুতে, মানে গত বছরের শেষে। ও ওটাকে মাইনাস করে ওকে ওকে গেট এই ইট বছরে 45 শেষে আমি কত পেলাম? 220। হুম বেড়ে গেল। হুম কত বেড়ে গেল? 45,000 কিভাবে পেয়েছি? এইভাবে স্যার সাবট্রাক্ট করে রাইট, এটা ইস্যু এখানে করে। হ্যাঁ, এখানে বলেন। জাস্ট কি লেখা স্যার ফাইন্যান্স অফ কমন স্টক হুম, ও আচ্ছা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং, এখানে আমরা কমন স্টক ইস্যু করেছি, 45,000 টাকা ক্যাশ পেয়েছি, ঠিক আছে? ওকে ওকে, একটু সাম আপ করেন এগুলা। স্যার নেগেটিভ 17,030। নেগেটিভ 17,030। 30। আচ্ছা, তাহলে আমরা সবগুলো একটু সাম আপ করেন, তাহলে আমি কি পেয়ে যাব? নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ পাবো। এই যে 176,930 প্লাস মাইনাস 127,500 মাইনাস 17,030, এটাকে বলেন আপনি কি নেট ইনক্রিজ পাচ্ছেন আর ডিক্রিজ পাচ্ছেন? স্যার নেট ইনক্রিজ আসতেছে 32,400। 32,400। 400।
গট ইট? আচ্ছা, এখন আমরা এটা কিভাবে বুঝবো যে আমরা ঠিক মতো প্রবলেম সলভ করেছি কিনা? স্যার ওই যে ক্যাশ ফ্লো প্লাস স্টেটমেন্ট মাইনাসের প্রবলেম আপনি ব্যাপারটা, কিছু বলছেন? জি স্যার, যে প্লাস মাইনাসের ব্যাপারটা যদি স্যার একটু দেখাতেন এই জায়গাটা। কোন জায়গায়? হ্যাঁ, এই যে এখানে এখানে হলো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং, তো আমি যখন ফাইন্যান্স ফ্রম যে কমন স্টক, এটা তো বেড়ে গেল, সেটা আমি পেলাম না, হ্যাঁ, সেটা পেলাম, প্লাস, এই জন্য এটা প্লাস। এটা প্লাস। আর রিডিমশন এটাও তো আমি দিয়ে দিয়েছি, তাহলে এটা মাইনাস হবে 36,000। বন্ড হোল্ডার্স দেখে ক্যাশে পেমেন্ট করেছে, এই জন্য মাইনাস। আচ্ছা, সো মানে জাস্ট ক্যাশ আমার আউটফ্লো হলে মাইনাস, ইনফ্লো হলে প্লাস, একটু কি করতে রাইট। হবে? ওকে। এটা তো হওয়ার কথা নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকমই হবে। সামথিং লজিক্যাল। লজিক্যাল, ভেরি লজিক্যাল। আচ্ছা, এখন ক্যাশের বিগিনিং ব্যালেন্স কত ছিল? 80,000 মতো। ও সরি, 48,400। এটা হচ্ছে 48,400। এন্ডিং ব্যালেন্স, 48,400। তাহলে ক্যাশ বিগিনিং ছিল কত? এইট থার্টি থাউজেন্ড ফোরটি ফর্টি এইট এইট থাউজেন্ড ফোর থাউজেন্ড হান্ড্রেড ফোর ফোর হান্ড্রেড হান্ড্রেড তাহলে এন্ডিং ব্যালেন্স কত হতে হবে? এন্ডিং ব্যালেন্স এন্ডিং ব্যালেন্স এইটটি কত থাউজেন্ড হবে? এইট হান্ড্রেড হইতে হবে। 80,800 800। হতে হবে। 80,800 হয়েছে কিনা? এই যে এটা, গট ইট? এখন এটা যদি আপনার সলভ হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ ঠিক মতো সলভ করতে পেরেছেন, আদারওয়াইজ ঠিক মতো সলভ করতে পারেননি। ঠিক আছে? So, আমরা মূলত এখানে যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজে কি দেখার চেষ্টা করছি, এই যে থ্রু আউট দ্য ইয়ার 48,400 থেকে 80,800 হলো, what are the events that cause the cash inflows, that cause the cash outflows under three activities: operating, investing, and financing, which have made these changes. ঠিক আছে? সো আমরা ক্যাশ ফ্লোর ইনডিরেক্ট অ্যাপ্রোচে যে প্রবলেম গুলো আছে, 10 17 থেকে 17 আপনার কি পর্যন্ত, 10 পর্যন্ত, সেটা একটু দেখার চেষ্টা করব আমাদের নেক্সট ক্লাসে। যখন আমরা কুইজ নেব সেখানে আপনাদের একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি করতে হবে,